বিয়ের ভারী লেহেঙ্গা আর ভেজা শরীরে ব্যালকনিতে ছিটে আসা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে ফ্লোরে বসে কান্না করছি। ভাগ্যের কি পরিহাস, কিছু না করে আজ সবার কাছে আমি অপরাধী। আর ওইদিকে আমার ডেভিল হাজব্যান্ড পড়ে পড়ে ঘুমাচ্ছে বিছানায়। এই তো কিছু সময় আগের কথা। বিয়ের ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমার সামনে এসে দাঁড়ায় মাহির ভাইয়া, আর সাথে সাথে আমার গালে কষে একটা চর বসায়। আমি তো আহাম্মকের মতো তাকিয়ে দেখছিলাম। আসলে হচ্ছেটা কি এইসব? মানে কি, আমি কি করলাম আবার? এইসব ভাবছি, তখনই মাহির ভাইয়া জোরে আমার গাল টিপে বলে, কি মনে ভেবেছিলি তুই আমি অন্য সবার মতো মুখ বুজে সব মেনে নিব? আমি মাহির অন্য সব ফালতু সস্তা কৃত্রিম প্রেমিকদের মতো না। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আদারার আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ভয়ের জন্য কাউকে বলতে পারিনি। আর এখন ও আমার বিয়ে করা স্ত্রী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছে এটা? কি মাহির ভাইয়াকে আমি পছন্দ করি, আমি তাকে প্রপোজও করেছিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমার বিয়ে হঠাৎ করে এমন করছে কেন? আর আমাদের বিয়েই বা কবে হলো? এইসব ভাবছিলাম, তখনই মা এসে আমার গালে আরেকটা চর বসিয়ে দেয়। বাবা তো মাথা নিচু করে আছে। আমার বাবা হলেন আমাদের গ্রামের চেয়ারম্যান। সম্মান জিনিসটা তার খুব প্রিয়। পরিবার বলতে মা, বাবা, আমি, চাচা, চাচি আর ইমরান ভাইয়া। আমি কিছু বলতে চাইলে আবারও মা বলে, এর জন্য তুই এত ঢাকা যেতে চাইতি? আমি যদি জানতাম তুই এমন হবি, তাহলে তোকে জন্মের পর লবণ মুখে দিয়ে মেরে ফেলতাম। কিভাবে পারলি নিজের বাবা মাকে ধোঁকা দিয়ে বিয়ে করতে? একটু গায়ে বাজলো না তোর? একবার ভাবলি না তোর বাবা মায়ের সম্মানের কথা? আম্মুর কথাগুলো শুনে মনে হচ্ছিল মরে যাই। মাহির ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ঠোঁটে তার বাঁকা হাসি। আমি বলি, আম্মু বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়নি, মিথ্যে বলছেন উনি। আর তুমি বলো আমরা কখন বিয়ে করব? মাহির ভাইয়া থাকে ঢাকায় আর আমি গ্রামে। আমার কথাটা বোঝার চেষ্টা করো আম্মু। তখনই মাহির ভাইয়া বলে, মামি তুমি ওর কথা বিশ্বাস করবে না। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটিতে যখন আমাদের বাসায় বেড়াতে যায়, তখনই আমাদের বিয়ে হয়। আর এই দেখো বিয়ের রেজিস্ট্রির পেপার। আমি মুহূর্তে চমকে গিয়েছিলাম। আমি সেটা হাতে নিয়ে দেখি সত্যি এটা একটা কাবিননামা, আর সেখানে আমার আর মাহির ভাইয়ার সাইন করা। এটা কিভাবে সম্ভব? পরক্ষণে মনে পড়ে এটা তেমন কিছুই না আজকালকার জামানায়। আমি বলি, এটা মিথ্যে। বাবা, আম্মু বিশ্বাস করো। ভাইয়া তুই অন্তত আমাকে বিশ্বাস কর। তখন আমার চাচি বলে, আমি আগেই বলেছিলাম মাইয়া মানুষকে এত লাই দিতে নাই। শুনলেন না তো ভাইজান, দেখছেন এখন? আমার চাচা বলে, আহ তুমি চুপ করো তো। বরের বাবা আমার বাবার সামনে গিয়ে বলে, আমাদের এভাবে অপমান না করলেও পারতেন। চলো সবাই বলে সে আমার বর, মানে আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, তাদের সবাইকে নিয়ে চলে যায়। এতক্ষণে কানাকানি শুরু হয়ে গেছে। পাশের বাসার আন্টিরা একজন আরেকজনের ফুসফুস করে কি যেন বলছে। বাবা কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই মাহির ভাইয়া বলে, এর আগের বার আমাদের বিয়েটা হয়েছিল গোপনে, কিন্তু এবার আমি সেটা সবার সামনে করতে চাই। মামা মামি তোমাদের সমস্যা আছে? বাবা চুপ। মা বলে, কি বলবো, কিছু বলার মুখ রেখেছে এই মেয়ে। আমি বারবার বলার পরেও কেউ আমার কথা বিশ্বাস করেনি। বরাবরই আমার কথা না শুনে সবাই আমাকে দোষারোপ করেছে। আমার কিছু করার ছিল না। আমি বলেছিলাম আমি এই বিয়ে করব না। তখন আমার চাচি বলে, বিয়ে করবি না মানে? করি তো ফেলেছিস, এখন আবার এত ন্যাকামি না করে কবুল বলে বিদায় হ। আমার বাবা উপরে চলে যান, সাথে আমার মাও। জোর করে আমার বিয়েটা দেয় আমার চাচা আর আমার চাচাতো ভাই ইমরান। আমি না চাওয়া সত্ত্বেও বিয়েটা আমার করতে হয়। ইমরান আমার লাগেজটা নিয়ে মাহিরের গাড়িতে রেখে আসে। তারপর মাহির ভাইয়া আমাদের বাড়িতে এক মুহূর্ত দেরি না করে আমাকে টেনে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কেমন বিয়ে হলো আমার? কেউ একটু আসলো না আমাকে বিদায় দিতে। আমার নিজের বাবা মাও আমাকে বিশ্বাস করলো না। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। নিজেকে আর আটকে রাখতে না পেরে কেঁদেই দিলাম আমি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি জানি না আমি, কিন্তু হঠাৎ করে ব্রেক করাতে আর সিট বেল্ট না বাঁধার কারণে মাথায় বেশ ব্যথা পাই আর ঘুমও ভেঙে যায়। দেখি আমি ভাইয়াদের বাসায় পৌঁছে গিয়েছি, কিন্তু এখন ভয় আঁকড়ে ধরেছে যদি ফুপি আমাকে মেনে না নেয়, আগের মতো আদর না করে।
যদি আমাকে বাসা থেকে বের করে দেয়। মাহির ভাইয়া আমাকে ফেলে গাড়ির দরজা খুলে জোরে লাগিয়ে হাঁটতে লাগে। আমি তখন ঠাই বসেছিলাম সেখানে। মাহির ভাইয়া কিছু সময় পর আবার আমার কাছে ফিরে আসে আর দাঁত চেপে চেপে বলে, আপনি কি হেঁটে আসবেন নাকি হেলিকপ্টার পাঠাবো? আমি বললাম, কেন করলেন আমার সাথে এমন? মাহির ভাইয়া বলে, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই সুখে সংসার করবি? তোর জন্য আজ মায়া আমার কাছে নেই। আমি চমকে যাই মায়া আপুর কথা শুনে। আমি শুধু এতটুকু বুঝতে পারছি সে আমাকে ভুল বুঝছে। সে আমাকে টেনে গাড়ি থেকে বের করে দারোয়ান চাচাকে বলে গাড়ি থেকে আমার লাগেজটা বের করে গাড়িটা রেখে আসতে। আমি তাকে কিছু বলতে চাইলে বলে, যদি আম্মুর সামনে ন্যাকামি করছিস খবর আছে। আমি যখন সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, সামনে তাকিয়ে দেখি ফুপি, আমার শাশুড়ি মা, আমার ফুপাজান মানে আমার শ্বশুর বাবা আর নিশু দাঁড়িয়ে, ফুপির হাতে বরণ ডালা। আমি তো অবাক। আমাকে দেখে ফুপি বলে, আমি জানতাম আমার ছেলে আমার ঘরের লক্ষ্মীকে ঠিকই নিয়ে আসবে। মাহির আমাকে সব বলেছে। আমাদের বললেই পারতি তোরা, আমি তো তোকে বরাবরই নিজের ঘরের ছেলের বউ করে আনতে চেয়েছিলাম। আমি কিছু বলতে যাব তখন মাহির ভাইয়া বলে, আহা আম্মু, বাদ দাও তো, কত দূর থেকে এসেছি একটু বোঝার চেষ্টা করো। মাহির ভাইয়ার বাবা বলে, হ্যাঁ মাহির ঠিকই বলেছে, ওদের আগে রেস্ট নিতে দাও। আদারার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে মুখটা একেবারে শুকিয়ে আছে মেয়েটার। মাহির ভাইয়া বরাবরই ফুপি ফুপার সবার আদরের, কিন্তু তিনি যে আদরের এমন কিছু করবে তা আমার জানা ছিল না। কিন্তু একটা জিনিস, সেটা হলো মাহির ভাইয়ার চাচা চাচিকে দেখছি না। আর আমার বিয়েতে আমাদের সব আত্মীয় গেলেও ফুপিরা যায়নি। হঠাৎ করে মাহির ভাইয়ার আগমন ঘটে। কিছু সময় পর আমাকে নিশু মাহির ভাইয়ের রুমে নিয়ে আসে। অন্য সব 5টা ঘরের মতো না এটা। নিশু আমার লাগেজটা থেকে জামা কাপড় বের করে আলমারিতে গুছিয়ে রেখে একটু পর চলে যায়। রুমটা ফুল দিয়ে হালকা পাতলা সাজানো, কিন্তু আমার এইসব বিরক্ত লাগছে। তখনই ঘরে প্রবেশ করে মাহির ভাইয়া। আমি আর নিজের রাগটা দমিয়ে রাখতে পারলাম না। ছুটে গিয়ে চেপে ধরেছিলাম তার শার্টের কলার। কেন করলেন এমনটা আমার সাথে? কেন? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার বদলে আপনি আমাকে আমার পরিবারের কাছে একটা খারাপ মেয়ে বানাতে দ্বিতীয়বার ভাবলেন না? একটু লজ্জা করলো না আপনার? মাহির ভাইয়া এক ঝটকায় আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তোর লজ্জা করলো না আমার আর মায়ার এত সুন্দর সম্পর্কটা নষ্ট করতে? তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষটা কেড়ে নিয়েছিস। তার বদলে আমি তোর আপন মানুষগুলোকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর যদি মাকে পাকনামি করে আগ পেরিয়ে কিছু বলতে চাস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি বললাম, আপনার ভুল হয়েছে। বিশ্বাস করুন, আমি মায়া আপুকে কিছু বলিনি। আমি তো আর কিছু বলতে যাব, তখনই সে আমার 2 গাল জোরে চেপে ধরে বলে, আর বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না, নয়তো তোর এই মুখ আমি ভেঙে গুড়গুড় করে দেব। বলে আমার হাত ধরে টানতে টানতে ব্যালকনিতে নিয়ে আসে আর আমাকে ব্যালকনিতে রেখে দরজা লাগিয়ে চলে যায়। বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি ভাইয়াকে বলেছিলাম, মাহির ভাইয়া প্লিজ দরজাটা খোলো, বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু না, সে আমাকে একা ফেলে চলে যায় আর লাইটটা বন্ধ করে দেয় ব্যালকনির। ভয়ে আর ঠান্ডায় থরথর করে কেঁপে যাচ্ছি। হঠাৎই খুব জোরে বিদ্যুৎ চমকায় আর ভয়ে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমার সে চিৎকার শোনার মতো কেউ নেই। ডেভিলটা পড়ে পড়ে আরামসে ঘুমাচ্ছে। এত জলদি কেউ কিভাবে ঘুমাতে পারে? আর বাইরের আওয়াজ রুমে প্রবেশ করে না। দেখতে দেখতে বৃষ্টি কমে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইছে। আর এই বাতাসের তীব্র ঠান্ডার কারণে শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। মাথা ব্যথাও করছে খুব। ধীরে ধীরে চোখ বুজে আসছে। যখন চোখ মেলি আমি তো অবাক। আমি রুমে আসলাম কখন? আমি তো ব্যালকনিতে ছিলাম। শরীরটাও কেমন ম্যাচম্যাচ করছে। গরমের কারণে মনে হচ্ছে ভিতরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বাম পাশে তাকিয়ে দেখি মাহির ভাইয়া। এখন তো আমার হাজব্যান্ড, আর যাই হোক ভাইয়া বলা যাবে না, মানে মাহির আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার ডার্ক ব্ল্যাক কালারের শার্ট আর প্যান্ট, তার পাশেই তার কোট, মানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন। আমাকে উঠতে দেখেই সে ঝড়ের গতিতে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, ভাবিস না তোকে দয়া করে বিছানায় নিয়ে আসছি, আম্মু ডাকতে আসছিল তাই। তোর মতো মেয়ের আমার মতো মাহিরের দোয়ার যোগ্য না। আর হ্যাঁ,
এটা তোর বাবার বাসা না যে পড়ে পড়ে সকাল 11টা অবধি ঘুমাবি। যা নিচে গিয়ে নাস্তা বানা। মাহিরদের বাসায় অনেক সার্ভেন্ট আর রান্নাবান্না তারাই সব করে, কিন্তু তার বলা কথাগুলো আমার অনেক খারাপ লেগেছে। নিয়ে আসলো কেন আমাকে? আমাকে এখানে আনতে বলেছিলাম। রেগে আমি বিছানা থেকে নেমে মাহিরের সামনে দাঁড়িয়ে বলি, আমি বলেছিলাম আমাকে এখানে আনতে। আর সাথে সাথে মাহির আমার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে আসে। আহ, আমার লাগছে, ছাড়ুন আমাকে। মাহির আরও জোরে আমার চুলের মুঠি ধরে বলে, আমার সামনে এমন চোখ গরম দেখাবি না, যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। বলেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেই চলে যায়। কি করব আমি? কিসের জন্য এমন করছে মাহির? মাহির আমাকে ভুল বুঝেছে। আমি জানি সে তো এমন না। আমি তো এই মাহিরকে চিনি না। আগের মাহির রাগী থাকলেও সবাইকে যথেষ্ট সম্মান করত, কিন্তু আজ এই মাহিরের তো। তখনই নিশু আসে রুমে। আমি নিশুকে দেখে চোখ মুছে তাড়াতাড়ি উঠে দাঁড়াই। নিশুর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো, সেম এইজের ক্লাস। নিশু আমাকে দেখে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন ফ্লোরে বসে বসে? আমি বলি, কই না তো, কিছু না। নিশু বলে, ভাইয়া বকেছে, ভাইয়ের সাথে চুপচাপ প্রেম করে বিয়েটাও করে ফেললি, আমাকে বললি না পর্যন্ত। তা না হলে বুঝলাম ভালোবেসে করেছিস, কিন্তু তুই আরেকটা বিয়েতে রাজি কি করে হলি? তাই ভাইয়ার রাগটা তোর উপর ঝাড়ছে। রাগ হওয়াটা কি স্বাভাবিক না তুই বল? আমি কি বলবো বুঝতে পারলাম না, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। আমাকে চুপ থাকতে দেখে নিশু বলে, আচ্ছা বাদ দে, নিচে চল খাবি। ভাইয়া তো না খেয়ে বেরিয়ে পড়লো। কত করে বললাম শুনলো না। আম্মু আর বাবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, তুই যা, আমি আসছি। আর শোন, আম্মু ফোন। নিশু আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আম্মু ফোন দিচ্ছে, দেখে আসলাম। এখন জলদি নিচে আয়। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি ফুপি বসে আছে। আমাকে দেখে ফুপি বলে, আয় মা আয়, বস। আমিও চুপচাপ বসে পড়লাম। আমি বরাবরই এমন, যত যাই হোক খাবারের সাথে রাগ দেখাই না। এক গ্লাস ফ্রেশ জুস আর একটা টোস্ট খেয়ে উঠে পড়লাম। ফুপা অফিসে চলে গেল সবাইকে বিদায় দিয়ে। ওইদিকে নিশো ভার্সিটির জন্য বেরিয়ে গেল। বাসায় আমি আর ফুপি আর কিছু সার্ভেন্ট। আমি ফুপির কাছে গিয়ে বলি, ফুপি আসলে। ফুপি বলে, দেখ, আমি এখন তোর ফুপি না, তোর বরের মা, মানে তোরও মা। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ফুপি মাহিরকে কত বিশ্বাস করে, যদি আমার মা বাবাও একটু বিশ্বাস করত। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ধুর পাগলি, কান্না করছিস কেন? আম্মু বাবা আমাকে থামিয়ে ফুপি বলে, ভাইজানকে আমি চিনি, তার রাগ এত জলদি ভাঙবে না। সম্মানে আঘাত লেগেছে তার। ফোন করেছিলাম আমি, কেউ ধরেনি। সব সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু তুই আর মাহির কাজটা ঠিক করিসনি। আমি তো প্রথমে বেশ রাগ করেছিলাম, কিন্তু পরে ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে নিজের ঘরের বউকে নিজের কাছে নিয়ে আসাই ভালো। এই তো শরীর গরম কেন দেখি। ফুপি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমি ভাবছি মাহিরের কথা, কত বড় খেলোয়াড় সে, কি দানটাই না চাললো। আমি কিছু ফুপিকে বলতে চেয়েও পারলাম না। এখন চুপ থাকাটাই ভালো হবে হয়তো। অপরদিকে মাহির অফিসে না গিয়ে হসপিটালে গিয়েছে মায়াকে দেখতে। মায়ার সাথে মাহিরের পরিচয় হয় মাহিরের এক ফ্রেন্ডের জন্মদিনে। আর সেখান থেকে মাহির মায়ের ওপর অনেকটা দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সেটা গড়িয়ে একটা সম্পর্কে পরিণত হয়ে যায়। কিন্তু কোনো কারণে আজ মায়া হসপিটালে, আর এই কারণটা মাহির মনে করে আদ্রারকে। আদারা মায়ের থেকে সব দিক দিয়ে সুন্দর, যেমন উচ্চ লম্বা তেমনি চলাফেরা, খুবই ভদ্র, একটু দুষ্টও বটে, কিন্তু রাগটা তার অনেক। সহজে রাগে না, কিন্তু একবার রাগলে তার খবর আছে যার ওপর রাগে। আদারা বরাবরই মাহিরকে পছন্দ করে। মাহিররা যখন তাদের গ্রামের বাড়ি যেত, আদারা তাকে নিয়ে রোজ বিকেলে ঘুরতে বের হতো। সময়ের সাথে মাহির আর আদারার মাঝে বন্ধুত্ব সুলভ সম্পর্কের সৃষ্টি হয়। মাহির আদারাকে বোনের চোখে দেখলেও আদারের মনে তখন নতুন করে ভালো লাগার ফুল ফুটতে লাগে। আদারাও ঢাকা আসতো প্রতি গ্রীষ্মের ছুটিতে, এসে তার ফুপা ফুপি নিশু আর মাহিরকে দেখে যেত। আদারা মনের দিক দিয়ে অনেক ভালো। আদারার ফুপা ফুপিও আদারকে বেশ পছন্দ আর আদরও করে। মাহিরকে হসপিটালে ঢুকতে দেখে মায়ের মা দৌড়ে আসে, বলে, বাবা, মায়ের অবস্থা খুবই খারাপ,
এখনই নাকি টাকা লাগবে ঔষধ কেনার জন্য। আমি এখন কি করব বাবা? কান্না করতে করতে মাহির বলে, আরে আন্টি চিন্তা করবেন না, আমি আসি তো। কত টাকা লাগবে বলেন? আচ্ছা আমি নিজেই কিনে দিচ্ছি ঔষধ, ফার্মাসিতে চলেন। মায়ের মা বলে, না বাবা তুমি মায়ের কাছে যাও, আমি ঔষধ নিয়ে আসছি। মাহির নিজের ওয়ালেট থেকে 1000 টাকার 6টা নোট বের করে দিয়ে মায়ের কেবিনের দিকে পা বাড়ালো। মাকে দেখার জন্য মনটা উৎসুক করছিল মাহিরের। মাহির মায়ের কেবিনে গিয়ে দেখে মা চোখ বুজে নিথর হয়ে শুয়ে আছে। মাহির মায়ের কাছে গিয়ে বসে মায়ের হাত ধরে বলে, তোমার এই অবস্থা আর আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ওকে অনেক শাস্তি পেতে হবে। তুমি জলদি সুস্থ হয়ে যাও মায়া। আর তখনই মাহিরের ফোনে একটা কল আসে, দেখে তার বাবা। মাহির মায়ের কেবিন থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ বাবা বলো, কোথায় তুমি? বাসা থেকে জলদি বেরিয়েছিলে। তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো মাহির? আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে জাপানি ক্লায়েন্টদের সাথে, তুমি ভুলে গেছো? আর প্রেজেন্টেশনও তো তুমি করবে বলেছিলে তাই না? এক্সট্রিমলি সরি বাবা, আসলে বলেছিলাম না আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই। মাহিরের বাবা বলে, তাই বলে প্রতিদিন? যাই হোক ইটস ওকে, তাড়াতাড়ি আসো। মাহির বেরিয়ে যাওয়ার সাথে সাথে কেউ একজন দেয়ালের পাশ থেকে বেরিয়ে আসে। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। মাহিরকে চলে যেতে দেখে দেরি না করে তাড়াতাড়ি সে মায়ের কেবিনে ঢুকে যায়। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি খাবারের টেবিলে বসে বসে অপেক্ষা করছি মাহিরের। যত যাই হোক সে আমার স্বামী। সকালে ফুপি জোর করে মেডিসিন খাইয়ে দেয়, যার ফলে জ্বরটা আর আমাকে কাবু করতে সক্ষম হয়নি। কিন্তু ঠান্ডা লাগছে বেশ। বসন্তের শেষ প্রহর চলছে, সামনের সপ্তাহ থেকে ঠান্ডা শুরু। আর এই কারণটার জন্য ফুপিকে মিথ্যা বলতে পেরেছি। ফুপি জ্বর আসার কারণ জানতে চাইলে বলি মৌসুমের পরিবর্তনের ফলে এই অবস্থা। বাসায় থেকে একটা কল পর্যন্ত করেনি কেউ। ভাবতেই কান্না আসছে। এইসব ভাবছি তখনই কেউ কলিং বেল চাপে, মাহির হয়তো চলে এসেছে ভেবে ডোরটা ওপেন করি আর দেখি আদারা দরজা খুলে দেখে মাহিরের চাচা চাচি আর মাহিরের চাচাতো ভাই বোন আকাশ আর মিলি দাঁড়িয়ে আছে। আর তাদের পিছন থেকে দেখা যাচ্ছে মাহির আসছে, হয়তো গাড়ি পার্ক করে আসছে। আদারাকে দেখে মাহিরের চাচি মুচকে হাসি দিয়ে বলে, কি খবর আদারা মুনি? আদারা হালকা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তখন মাহির পিছন থেকে বলে, বাসায় কি ঢুকতে দিবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? আদারা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর ওদের ভিতরে আসতে বলে। মাহিরের চাচাতো ভাই আকাশ আদারার দিকে এক পলক তাকিয়ে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। মাহিরের চাচির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই তারা সবাই তাকে দেখতে যায়। আর আজকে তাদের চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক। তাদের বাসায় আসার একটু পরই মাহির অফিস থেকে চলে আসে। মিলি আদারাকে জড়িয়ে ধরে বলে, আদারা আপুই এবার তুমি আমার সাথে ঘুমাবে। তখনই মাহির বলে, আদারা এখন তোর আপু না ভাবি লাগে, এসব বাদ দে, এইটা বল নানা ভাইয়া কেমন আছে? ভাবি কথাটা শুনে মাহিরের চাচা চাচি সবাই অবাক। মিলির মাথা মনে হচ্ছে ঘুরছে। সবাই মাহিরের আর আদারার দিকে তাকিয়ে আছে। আর আদারা নিচের দিকে। মিলি বলে, নানা ভাইয়া ভালো আছে, কিন্তু তুমি আদারা আপুকে? এরপর মাহির বলে, বিয়ে করেছি। যাই হোক রাত হয়েছে, ঘুমা যা। মাহিরের চাচি বলে, কি বলছিস, কিভাবে? তখন মাহির তার মন গড়া সেই কাহিনী বলে। আদারা এবার রাখছে, কিন্তু রাগটা প্রকাশ করছে না। মাহিরের চাচা বলে, যা হয়েছে ভালোই হয়েছে একদিক দিয়ে। আদারা একটা লক্ষ্মী মেয়ে। আকাশ ওদের কথা শুনে চলে যায় আর মিহি হা হয়ে তাকিয়ে আছে। মাহিরও উপরে উঠে চলে যায় আর আদারাও মাহিরের পিছন পিছন গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার? এমন কেন করছেন আমার সাথে? মাহির নিজের টাইটা খুলতে খুলতে বলে, তুই অনেক ভালো নায়িকা হতে পারতি, অ্যাক্টিংটা অনেক পারিস। আদারা এবার রেগে গিয়ে মাহিরের গলার টাইটা অনেক টাইট করে লাগিয়ে দেয় আর মাহিরের গলায় সেটা অনেক বাজেভাবে গেঁথে যায়। মাহিরের ব্যথাও লাগছে। আদারা ধাক্কা দিয়ে মাহিরকে বেডে ফেলে তার উপর উঠে বসে। টাইটা সে আগের ন্যায় ধরে আদারা বলে, আমাকে কি মনে করেন আর 5টা মেয়ের মতো আমি মুখ বুজে সব সহ্য করব? কি করেছে আমি এখন বলবি, নয়তো জানে মেরে ফেলবো তোকে। মাহির আদারার থেকে নিজেকে ছাড়িয়ে আদারাকে নিজের নিচে ফেলে তার উপর ঝুঁকে বলে, আমার থেকে আমার মায়াকে কেড়ে নিয়েছিস,
আদারা মাহিরকে ধাক্কা দিয়ে বলে, আমি কিছু করিনি আপনার মায়ের সাথে। মাহির বলে, তোর জন্য মায়ের এই অবস্থা। ওই দিন মায়াকে কিছু না বলতি, তাহলে আজ মায়া আমার সাথে থাকতো, হসপিটালে না। আদারা এবার অবাকের শীর্ষ পর্যায়ে। আমি কি করেছি? আপনার মায়ের ওপর বাস চালিয়েছি নাকি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কোনটা? মাহির চিৎকার করে বলে, ন্যাকামি করিস? তুই মায়াকে বলিসনি তোর আর আমার সম্পর্ক আছে? বলিসনি তোর আর আমার বিয়ে ঠিক? তোর এই কথাগুলো শুনে ও ভেঙে পড়ে। তারপর ও একটা গাড়ির সামনে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় মায়া বেঁচে যায়। আদারা তো ভেবে কুল পাচ্ছে না সে কোন দিন কবেই বা এগুলো বলল। আদারা বলে, আপনার ভুল হচ্ছে, আমি কিছুই বলিনি। তখনই মাহির কিছু বলতে যাবে, তখনই মাহিরের ফোনটা কান্না করে দেয়। মাহির সেটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আজও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাহির ব্যালকনিতে গিয়ে কথা বলতে দেখে। আদারা পিছন পিছন যায় এবং ব্যালকনির দরজা লাগিয়ে দেয়, সাথে লাইটটা অফ করে দেয়। মাহিরের পিয়ে মাহবুব কল দিয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে। মাহিরও কথা বলছিল, তখনই ব্যালকনির লাইটটা অফ হয়ে যায়। মাহিরের অন্ধকার জিনিসটাই বেশি ভালো লাগছে, তাই সে কিছু বলল না। আর ওইদিকে আদারা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে ব্যালকনির দরজাটা খুলতে গিয়ে মাহির দেখে সেটা ভেতর থেকে লক করা। সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর কি যেন বলছে, কিন্তু বাহিরের আওয়াজ ভিতরে আসছে না। আদারাও রুমের লাইটটা অফ করে আরামসে শুয়ে পড়ে। অপরদিকে মাহির রেগে বোম হয়ে আছে, আর মশাও মাহিরকে নিজের খাদ্য হিসেবে অনেক মজা করে খাচ্ছে, মানে মাহিরের রক্ত চুষছে। মাহির শত চেষ্টার পরেও সে ব্যালকনির দরজা খুলতে পারে না, তাই মনে মনে ঠিক করে আজকে ব্যালকনিতে কাটাতে হবে, কালকে সে আদারাকে দেখে নিবে। কিন্তু ঘুম তো হবে না মাহিরের, যে মশা। মাহির নিজের ফোন নিয়ে বসে, কিন্তু সারাদিন খাটাখাটির পর সে অনেক ক্লান্ত, তাই মশার কামড় খাওয়াটাকে উপেক্ষা করে একসময় ঘুমিয়ে পড়ে। রাত ৩টা বাজে, আদারা এখনও ঘুমায়নি। সে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে যায়, ব্যালকনির লাইটটা অন করে দরজাটা খুলে দেখে মাহির ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ লাগছে তাকে। আদারা আস্তে করে মাহিরের মাথার নিচে খুব সাবধানে বালিশটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দেয়। আদারা খেয়াল করে মাহিরের গলায় দাগ বসে গেছে। আদারার মায়া লাগে, কিন্তু তখন কার কথা মনে পড়তেই সে রেগে যায়। আর কিছু না ভেবেই রুমে এসে শুয়ে পড়ে আর ভাবছে নিজের পরিবারের কথা। বাবা কেমন আছে, মা ঠিক মতো ঔষধ খায় তো, সে কিভাবে নিজেকে সবার কাছে নির্দোষ প্রমাণ করবে আর আগের মতো সব ঠিক হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে আদারা ঘুমিয়ে পড়ে। সকালের সূর্য স্নানের মধ্য দিয়ে ঘুম ভাঙল মাহিরের। নিজের গায়ে ব্ল্যাঙ্কেট আর মাথার নিচে বালিশ, আর ব্যালকনির দরজাটা খোলা পড়ে আছে। মাহির রুমে গিয়ে দেখে আদারা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অনেক কিউট লাগছে আদারাকে, কিন্তু মাহিরের আদারার এই সুখ সহ্য হলো না। সে রাতের কথা মনে পড়তেই সে আরও ক্ষেপে যায়। বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় আদারার ওপর। আদারা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে। নিজের সমস্ত শরীর ভিজে একাকার, বিছানাও অনেক ভিজে গিয়েছে। আদারা মাহিরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। মাহির একটা হাসি দিয়ে বলে, কালকে বলেছিলাম না এটা তোর বাপের বাড়ি না যে পড়ে পড়ে 10টা অবধি ঘুমাবি। আদারা কিছু না বলে উঠে আলমারি থেকে নিজের একটা জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মাহির বলে, দরজা ভাঙার আগে তোকে ভেঙে ফেলবো, আমার সামনে যদি আরেকবার এমন রাগ দেখিয়েছিস। আদারা বাথরুমে গিয়ে মাহিরের ব্রাশটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। আর ব্রাশটা নিয়ে বাথরুমের দেয়াল পরিষ্কার করতে লাগে আর গান গাইতে লাগলো। আহা আকাশে বাতাসে, আহা আজ কি আনন্দ আকাশে বাতাসে। মাহির ভাবছে কিভাবে সে আদারাকে টাইট দিবে, তাই সে নিচে গিয়ে সার্ভেন্টদের বলে, আজ নাস্তা সবার জন্য আদারা বানাবে, তাই যেন কেউ নাস্তা না বানায়। অপরদিকে হসপিটালে মায়ের কেবিনে কেউ হুট করে ঢুকে যায়। মায়ের মা তখন মায়াকে আপেল কেটে দিচ্ছিল, আর মায়া সেটা খাচ্ছিল আর ফোন চালাচ্ছিল। হঠাৎ করে কারো কেবিনে প্রবেশ করাতে মায়া ভয় পেয়ে যায়। ভেবেছিল হয়তো তাদের প্ল্যানটা ভেস্তে গেল, কিন্তু মায়া যাকে দেখে তাকে দেখে খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ জান। সেই ব্যক্তিটা মায়াকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ টু। মায়ের মা বলে, বাবা তুমি এসেছো, জানো কাল কি হয়েছে, একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি। কালকে যখন মাহির আসে, আমি তো প্রথম খেয়ালই করিনি,
আর মায়া তো নিজের মতো নিজের চুল বাঁধতে ব্যস্ত। হঠাৎ করে আমি বাইরে এসে দেখি মাহির আসছে, আর আমি ব্যাপারটা কোনো মতে সামলে নেই। আচ্ছা, তোমরা গল্প করো, আমি বাইরে দেখি মাহির আসে কি না। মায়ার মা কেবিন থেকে বেরিয়ে যায়। মায়া সেই ব্যক্তিটিকে বলে, বাবু জানো, মাহির কালকে কি যেন বলছিল, ও নাকি বদলা নিবে আদারার থেকে। সে বলে, হুম। মায়া বলে, এই মাহিরের থেকে নিজের পিছ ছাড়াতে গিয়ে আমরা যে ওর এত এত টাকা আর আদারাকে নিয়ে চালটা চাললাম, সেটা কি কাজে লাগবে? আদারার জন্য আমার খারাপ লাগছে। সে বলে, দেখো মায়া, সব কিছু এত ভাবতে হয় না, আমাদের আর কোনো রাস্তা ছিল না, আর বাকি রইল আদারার। সে আমাদের প্ল্যানিংয়ের একটা অংশ। আদারা যেদিন মাহিরকে প্রপোজ করে সেটা আমি আর তুমি দেখে ফেলি, আর তারপরে প্ল্যানটা কাজে লাগাই। মাহির কিন্তু অনেক বোকা। মায়ের সাথে কিছু কথা বলে সে ব্যক্তিটা চলে যায়। অপরদিকে আদারা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাহিরের দিকে তাকিয়ে একটা চওড়া হাসি দিয়ে বলে, গুড মর্নিং পাতি নামক ডেভিল হাজব্যান্ড। মাহির একটা বাঁকা হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি ডেভিল, ঠিক বলেছ। যাও এখন নিচে যাও, নাস্তা বানাবে তুমি, আজ সার্ভেন্টদের ছুটি। আদারা কিছু না বলে মাহিরের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির বাঁকা হাসি দিয়ে এক চোখ মেরে নিজের টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। তারপর ব্রাশ করে শাওয়ার নিতে লাগলো। অন্যদিকে আদারা মাহিরকে বকতে বকতে নিচে নামছে। হারামি, খারাপ, খচ্চর, শয়তানের নানা, আমার হাতে নাস্তা খাবা? ভালো করে ভালোভাবে খেতে চাইলে তাও কিছু বলতাম না, কিন্তু এবার দেখ আমি কি করি। এমন নাস্তা খাবো তোমাকে যে কিছু বলতেও পারবা না, ইভেন করতেও না। আদারা নিচে কিচেনে গিয়ে সার্ভেন্টদের হালকা সাহায্য নিয়ে নাস্তা বানাতে লাগে। একটা সময় আদারা বলে, আপনারা যান, আমি একাই পারবো। কুকরা চলে যায়। আদারা বাঁকা হাসি দিয়ে ফ্রিজ থেকে কাঁচা ডিম নিয়ে আসে, আর সেটা মাহিরের জুসের সাথে মিক্সিং করে। কিন্তু কেমন মিক্সিং হচ্ছে না, তাই সে ব্লেন্ডার ব্যবহার করে, কিন্তু একটা বাজে গন্ধ আসছে। আদারা টোস্ট, অমলেট, জুস আর ফ্রুট সালাদ তৈরি করে। মাহির নিচে আসে, সবাই একসাথে খেতে বসে। আদারা চালাকি করে আগে থেকেই মাহিরের গ্লাসটা সে জায়গায় রেখে দিয়েছে যেখানে মাহির প্রতিদিন বসে। আজকেও মাহির ঠিক একই জায়গায় বসে। সবাই খেতে লাগে। আদারাও মাহিরের পাশে বসে খাচ্ছে আর দেখছে সে কি করছে। এক সময় মাহির গ্লাসটা হাতে তুলে মুখের কাছে নিতেই মাহিরের কাছে একটা বাজে গন্ধ আসে, আর সেটা খেতে না চেয়ে উঠে যেতে চাইলে আদারা বলে, না খেয়ে যাবেন না প্লিজ, আপনার জন্যই তো নিজ হাতে নাস্তা বানালাম, আপনি খাবেন না? মাহিরের চাচি বলে, আদারা তুমি নাস্তা বানিয়েছো? মিলি বলে, হ্যাঁ, আমি ভাবিকে কিচেনে কাজ করতে দেখেছি। মাহিরের মা বলে, মাহির, মেয়েটা তোর জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছে, আর তুই না খেয়ে চলে যাবি? সেটা হয় না, বস, চুপচাপ সব শেষ কর। আদারা মাহিরের দিকে একটা ফ্লাইং কেস ছুরি দিয়ে চোখের ইশারায় বলে, খেতে। মাহির পড়েছে মহাবিপদে, কারণ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। এখন যদি সে কিছু বলে তাহলে সবাই মাহিরকে ভুল বুঝবে। মাহির আবার নিজের জায়গায় বসে পড়ে। গ্লাসটা মুখের কাছে নিতেই মাহিরের বমি আসে, কিন্তু তাও চুপচাপ এক ঢোক খেয়ে নেয় আর আদারার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আদারা তো চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর মিটমিট করে হাসছে। মাহির রাগে কটমাট করতে করতে জুস নামক অখাদ্যটা খেয়ে তারপর সেখান থেকে চলে গেল। তখনই মাহিরের বাবা বলে, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না। তখনই সদর দরজা দিয়ে আকাশ প্রবেশ করতে করতে বলে, সরি চাচ্চু, জগিং করতে বেরিয়েছিলাম। নীলি বলে, এখন 10টা বাজে, তুই বেরিয়েছিলি কখন? আকাশ বলে, 7টার দিকে। আকাশের বাবা বলে, 10টা যে আমাদের সকালের নাস্তার সময়, সেটা নিশ্চয়ই আকাশ তোমার অজানা নয়। আর 3 ঘন্টা কেউ জগিং করে? আকাশ বলে, রাস্তায় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই লেট হয়েছে। আকাশের বাবা কিছু বলতে যাবে, তখনই আকাশের মা বলে, চুপ কর তো বাবা, তুই যা, ফ্রেশ হয়ে আয়। খাওয়া শেষ করে মাহির, আকাশ, মাহিরের চাচা আকাশ সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মাহির বরাবরই একা গাড়ি নিয়ে যায়, এবারও সেম। আদারা নিজের রুমে গিয়ে দেখে মাহির ভেজা টাওয়ালটা বিছানায় ফেলে রেখেছে। আদারা রেগে বলে, কি ফালতু কাজকর্ম ধুরু, বলে সেটা ব্যালকনিতে মেলতে দেয়। আর আদারার চোখ পড়ে মাহিরের ফোনের ওপর। সে ফোনটা হাতে তুলে নেয়, এটা ভেবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, সে তাওয়ালেটা ব্যালকনিতে রেখে দিয়ে
ফোনটা নিয়ে রুমে আসে। ফোন লক করা। পাসওয়ার্ড কী হবে? প্রথমে সে মাহির লিখে, কিন্তু কাজ হয় না। তারপর মায়া, তাও কোনো কাজ হয় না। তারপর আদারা মাহিরের বার্থডে ডেটটা লিখে, আর সাথে সাথে ফোনের লকটা খুলে যায়। আর তখনই কেউ এক ঝটকায় ফোনটা তার কাছ থেকে কেড়ে নেয়। আদারা সামনে তাকিয়ে দেখে মাহির তো বেরিয়ে গিয়েছিল। মাহির একটু দূরে যেতেই তার মনে পড়ে সে তার ফোন ভুলে বাসায় রেখে এসেছে। তাই সে আবার গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর রুমে এসে দেখে আদারা মাহিরের ফোন নিয়ে কিছু করছে। আদারের সকালের সেই দুষ্টুমি আর এখন ফোন নিয়ে ঘাটাঘাটি যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আদারা মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির আদারাকে বলে, কি করছিলি ফোনে? আদারা কোনো কথা বলে না। মাহির আদারার গাল চেপে বলে, কিছু জিজ্ঞেস করেছে আমি। আদারা মাহিরের হাতটা ছাড়িয়ে বলে, আপনি যে কথায় কথায় গায়ে হাত তুলেন, জানেন এটা কারা করে? যারা কাপুরুষ তারা এটা করে। মাহির আদারার মুখে কাপুরুষ কথাটা শুনে কষিয়ে একটা চড় লাগিয়ে দেয় আদারার গালে। আদারা বিছানে ছিটকে পড়ে আর তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আপনি সত্যি একটা কাপুরুষ। না হলে কথায় কথায় গায়ে হাত তুলতেন না। আপনি আমার উপর যে এত অত্যাচার করছেন সেটা কিসের জন্য? মায়ের জন্য? আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়াই আমার ওপর এমন হিংস্র পশুর মতো অত্যাচার করছেন? মাহির নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল আর সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাহির আদারার চুলের মুঠি ধরে বলে, মাহির আহনাফ আদিব খান কখনো প্রমাণ ছাড়া কাজ করে না। মায়ের এক বন্ধু এসেছিল সেই পার্কে যেদিন তুই আমাকে সেখানে প্রপোজ করিস। আর সেটা দেখে মায়ের দৌড়িয়ে চলে যেতে চাইলে একটা গাড়ি এসে মাহিরকে থামিয়ে আদারা বলতে লাগে, এটা মায়ের কেমন ভালোবাসা যেখানে কোনো বিশ্বাস নেই। আর সে একটা ছেলের সাথেই বা সেখানে কি করছিল? আর ও যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, কোনো ভিড় বা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম না, শুনলাম না। আর আমার চুল ছাড়ুন, এটা রাবার না যে আপনি টানাটানি করবেন। কাপুরুষ একটা বলেই আদারা রুমের দরজা খুলে বেরিয়ে যায়। আর মাহির অপর দিকে ভাবতে লাগে, আদারার এক একটা কথা সত্যি, তাহলে কি তার কোথাও ভুল হচ্ছে? সে যদি ভুল কিছু করে তাহলে? মাহির বিছানায় বসে মাথার চুলগুলো আঁকড়ে ধরে বসে আছে আর ভাবছে নিজের কি কোথাও ভুল হচ্ছে। তখনই সে তার ভাবনার জগতের সুতো ছিঁড়ে বেরিয়ে আসে আদারার চিৎকারে। মাহির দৌড়ে নিচে যায়, দেখে আদারা মাহিরের মাকে ডাকছে, ফুপি, ও ফুপি। তখনই আদারার ডাকে রুম থেকে বেরিয়ে আসে আদারার শাশুড়ি আর তার চাচি শাশুড়ি। বাসায় তেমন কেউ নেই, সবাই যে যার মতো কাজে। মাহিরকে দেখে মাহিরের আম্মু বলে, কিরে বাবা, কি হয়েছে? আজকে যে অফিসে গিয়েও ফিরে আসলি? আর আদারা, তোকে না বলেছি ফুপি ডাকতে না? আদারা বলে, আজ আমি তোমাদের কিছু বলবো। মাহিরের আর বুঝতে বাকি রইল না আদারা কিসের কথা বলছে। মাহির তাড়াতাড়ি করে আদারের হাত চেপে ধরে আর বলে, আমি একটু বকা দিয়েছি, সে বাইরে যাওয়ার বায়না ধরেছে। আর আমি তাকে না ঘুরতে না দিয়ে অফিসে চলে গিয়েছি, তাই এত রাগ। আম্মু, আমি আদারাকে নিয়ে বের হচ্ছি। আদারা কিছু বলতে যাবে, তখনই মাহিরের মা বলে, এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি। যাই হোক, যা ঘুরে আয়। আদারা বলে, না ফুপি। আর কিছু বলতে যাবে, তখনই মাহির আদারকে কোলে তুলে নিল মুহূর্তেই। আদারা চুপ। মাহিরের এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মাহিরের মা আর চাচি। মাহিরের চাচি বলে, ভাবি চলো। মাহির আদারাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। আর তখনই আদারা বলে, আপনি একটা বাজে লোক, আপনার মতো খারাপ লোক আমি দুটো চোখে দেখিনি। আপনি কি মনে করেছেন আমি কিছু বলবো না? আজ না হয় কাল আমি সবাইকে সব কিছু বলে দেব। মহিষ একটা। মাহির মহিষ নামটা শুনে খেপে যায় আর বলে, আমাকে কোন দিক দিয়ে তোমার মহিষের মতো লাগে? আদারা কিছু না বলে চুপচাপ নিজের মতো অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মাহির গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে আর আদারা বাইরে তাকিয়ে কান্না করছে আর চোখের জল মুছে। মাহির সেটা দেখে নিজের রুমালটা আদারার দিকে এগিয়ে দেয়। আদারা রেগে গিয়ে সেটাকে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। এখনও তো দরদ কেন? কিছুক্ষণ আগ অবধি তো আপনার চোখের বিষ ছিলাম আমি। আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই আমাকে কোথাও নিয়ে মেরে ফেলবেন। হ্যাঁ, সেটাই তো হবে, তাছাড়া তো আর আপনি পারবেনই বা কি। মাহির গাড়ি ব্রেক কষে আদারার চল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি জানি না তুমি সত্যি কি না। তুমি যদি সত্যি হও তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে সবাইকে সত্যিটা বলে দিব।
আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আদারা মাহিরের হাত জোরে কামড় দেয় আর মাহির বলে, আহ, আদর লাগছে। মাহিরের মুখে আজ প্রথম সে আদর নামটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। নামটা তার বেশ ভালোই লাগছে। আদারা কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে আছে। মাহির তা দেখে নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত। সময়ের ব্যবধানে অভিমানে নিচে পড়ে হারিয়ে যাচ্ছে আদারের মনে গড়ে তোলা মাহিরের জন্য এক একটা অনুভূতি। আদারের মনে হচ্ছে সে ভুল কাউকে ভালোবেসেছে। এমন উপর নিচ ভাবতে ভাবতে মাহির চলে আসে আদারাকে নিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়। আদারা তাকিয়ে দেখে সামনের দিকে সবুজ রঙের একটা বড় মাঠ, আর মাঠে দু একটা গরু ঘাস খাচ্ছে। মাহির গাড়ি থেকে বের হলেও আদারা এখনও সেখানেই বসে আছে। মাহির বলে, বাইরে আসো, ভালো লাগবে। আদারার তো ইচ্ছে করছে মাহিরকে জ্যান্ত গিলে খেতে। আদারা গাড়ি থেকে নেমে বলে, সমস্যা কি আপনার? কি চাই? আমার সাথেই বা এত ভালো ব্যবহার কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। মাহির ভুরু কুঁচকে বলে, তোমরা মেয়েরা না একদম অতিরিক্ত বোঝো। আদারা মাহিরকে থামিয়ে দিয়ে বলে, অতিরিক্ত বুঝলেও আপনাদের ছেলেদের মতো এত বেশি বুঝি না। আপনারা শোনেন 4 লাইন, বোঝেন 14 লাইন, আর লেকচার মানেন 114 লাইন। যত সব, আমি বাসায় যাব। মাহির বলে, দেখো, ভালো ব্যবহার করছি, এত সুন্দর করে কথা বলছি, তাও তুমি এমন ব্যবহার করবে? তোমার জন্য সে আগের মাহিরই ঠিক। আদারা বলে, ওটা মাহির না, ওইটা পাগল মহিষ, যখন তখন আক্রমণ করে বসে। আর আপনি যাবেন না তো ওকে, আমি এখন চলে যাব, যেদিক 2 চোখ যায় সেদিকেই। বলেই নিজের মতো হাঁটতে লাগলো। মাহির পেছন থেকে ডাকলেও আদারা শোনে না, তে বাধ্য হয়ে সে আদারার পিছন পিছন হাঁটতে লাগলো। আর অন্যদিকে মাহিরকে যা মনে আসছে তাই বলছে আদারা, শয়তান, খারাপ, বদের হাড্ডি, কালা না সাদা মহিষ একটা, তোকে আমি ডিভোর্স দিয়ে দেব, আর তোর যার সাথে বিয়ে হওয়ার কথা হবে তাকে বলে দেব তুই একটা মহিষ। তখনই মাহির পিছন থেকে বলে, ও আচ্ছা, তাহলে তো আর আমার বিয়েই হবে না, তাহলে আর তোমাকে ডিভোর্সও দেওয়া যাবে না। আদারা মাহিরের দিকে রাগি চোখে তাকিয়ে ওই দিকে এদিকে কিছু খুঁজে, তখন দেখে একটা গাছের ডাল। সে সেটা তুলে নিল। মাহির বলে, এই, তুমি এটা দিয়ে কি করবে? আদারা কিছু না ভেবে মাহিরের গায়ে একটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির বলে, আহ আম্মু, এই আদারা কি করছোটা কি? আদারা একটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির পিছাতে লাগে আর আদারা আগাতে। মাহির বলে, দেখো, ভালো হচ্ছে না কিন্তু। আদারা বলে, বাংলাদেশে পুরুষ নির্যাতন নামক কোনো আইন নেই। এখন তোকে আমি মেরে শুটকি বানিয়ে দেব, তারপর তোর এই মায়া শাকচুন্নির কাছে পার্সেল করে পাঠিয়ে দেব। মাহির একটু রেগে বলে, মায়ের নামে একটা উল্টাপাল্টা কথা বলবে না। আদারা এবার রেগে দৌড়ে আসে মাহিরের দিকে। মাহিরও কি মনে করে দৌড় দেয়। আদারা লাঠিটা দিয়ে মাহিরকে মারছে আর বলছে, তোর লজ্জা করে না নিজের বউয়ের সামনে অন্য একটা মেয়ের নাম নিতে, পরকীয়া করতে? তোকে আজ আমি সত্যি মেরে ফেলবো। মহিষের বাচ্চা, দাঁড়া বলছি, তোকে আজ আমি এই মাঠে চড়াবো, তোকে ঘাস খাওয়াবো, তারপর যদি তোর এই নষ্ট মাথাটা আবার ঠিক হয়। কোথায় যাচ্ছিস? দাঁড়া। মাহির তো দৌড়াচ্ছে। ভাবা যায় যেই মাহিরকে একটু আগব দিয়ে আদারা ভয় পেত, আর সে এখন তাকেই মারছে। মাহির বলে, আল্লাহ, তুমি আমাকে এই জল্লাদ মাইয়ার হাত থেকে বাঁচাও। আদারার মনে হচ্ছে আগের মাহির ফিরে এসেছে, কিন্তু তার রাগটা এখন মাথায় চড়ে বসেছে। হঠাৎই মাহির থেমে পিচঢালা রাস্তার মাঝে বসে পড়ে। আদারা তার সামনে রাগী চোখে তাকিয়ে আছে, এক হাত কোমরে দিয়ে। মাহির তা দেখে নিজের বুকে হাত দিয়ে হাতটা একটু নাড়ায়, যার মানে আমি আর পারবো না। আদারা লাঠিটা ফেলে দেয়। আজও আকাশ মেঘলা কালো, মেঘেরা ছুটাছুটি করছে আকাশে। সূর্যমামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে। আদারা মাহিরকে একটু দেখে হাঁটতে লাগে আবার। মাহির কোনো রকম উঠে আবার দৌড় দেয় আদারার সাথে। আদারার সামনে তাকাতেই দেখে গোবর, আর সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে সরে দাঁড়ায় আর মাহির তার কাছাকাছি আসতে নিজের একটা পা বাড়িয়ে দিল আদারা, আর ধাপাস করে মাহির পড়ে যায় গোবরে। আর তা দেখে আদারা হাসি দিয়ে বলে, ওয়াও, হাউ কিউট, এখন একদম মহিষ মহিষ লাগছে। তখনই সূর্য মামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে। সি, কি বাজে গন্ধ। আদারা একটা মেয়েকে হাসি দিয়ে মাঠ বরাবর দেয় একটা দৌড়। মাহিরও তার কোটটা ছুঁড়ে ফেলে দিয়ে আদারার পিছন পিছন সেও দেয় এক দৌড়। হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার ফলে আদারা মাহিরের দিকে ফিরে আসে। মাহির কাক ভেজা হয়ে আছে।
সাদা শার্টটা লেপ্টে আছে তার গায়ে, সামনের চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আদারার কাছে তাকে বর্তমানে কিং অফ মায়ার বাদশা মনে হচ্ছে। অপরদিকে মাহির একমনে তাকিয়ে আছে আদারার দিকে। মেয়েটাকে সে কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি, কিন্তু আজ কেন জানি ইচ্ছে হচ্ছে তাকে দেখতে। ঘন কালো চুল, মিষ্টি একটা মুখ, ঘন পাপড়িওয়ালা ডাগর ডাগর চোখ, আর সেই চোখে তার জন্য কখনো থাকে অভিযোগ, কখনো অভিমান, আবার কখনো ভালোবাসা। মাহিরকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আদারার একটু আনইজি লাগে, তাই সে মাহিরের কাছে গিয়ে বলে, চলুন বাসায় ফিরে যাওয়া যাক। মাহিরও তখনও তাকিয়ে আছে আদারার দিকে। আদারা মাহিরের সামনে তুড়ি বাজায়, যার ফলে মাহিরের হুঁশ আসে। মাহিরকে আদারা বলে, চলুন বাসায় যাওয়া যাক। মাহির বলে, তারপর আর তাদের মধ্যে কোনো প্রকার কথা হয় না। বাসায় এসে মাহির আর আদারা রুমে চলে যায়। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই তাড়াতাড়ি নিজেদের রুমে চলে যায় তারা। রুমে এসে আদারা নিজের জামা নিয়ে ঢোকে ওয়াশরুমে। আরও একবার শাওয়ার নিতে হবে তাকে। মাহিরও গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে, আর এবারও আগের মতো ভেজা তোয়ালেটা বিছানায় ফেলে চলে যায় সে। আদারা শাওয়ার নিয়ে এসে দেখে সকালের মতো এখনও মাহির ভেজা তোয়ালেটা বিছানায় ফেলে চলে গিয়েছে। আদারা বলে, দাঁড়াও দেখাচ্ছি মজা, বলেই তোয়ালেটা তুলে নিল। মাহিরকে না দেখে আদারাও নিচে যায়, দেখে নিশুও চলে এসেছে আর দুই ভাই বোন ঝগড়া করছে। তাও আবার রিমোট নিয়ে। মাহির ডিসকভারি দেখবে আর নিশু দেখবে সিরিয়াল। আদারা গিয়ে ওদের অপোজিট সোফায় বসে ম্যাগাজিন পড়ে। তা দেখে নিশু বলে, এ আদু, ভাইয়া কিছু বল না। আদু নামটা শুনে মাহির হা হা করে হেসে দিয়ে বলে, এই যে আদু ভাই। উফস সরি আদু আপা। নিশু বলে, নিজের বউকে কেউ আপু বলে? আদারা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, মহিষদের কি সেই সেন্স আছে বল? আর সে তার বন্ধুদের মিস করছে, তাই সে ডিসকভারি দেখবে। মাহির ভাবতেই পারেনি আদারা তাকে এভাবে অপমান করবে। মাহির বলে, দেখব না আমি, তুই দেখ। মাহির উপরে উঠতেই আদারা আর নিশু ফিক করে হেসে দেয়। মাহির উপর থেকে দেখে বলে, এই দিন না, আমারও দিন আসবে। কিন্তু কবে? অপরদিকে মাহিরের বাবা আর চাচাকে মাহিরের আম্মু জানিয়ে দিয়েছিল মাহির আর আদারা ঘুরতে বেরিয়েছে, যদিও কলটা মাহিরের বাবাই করেছিলেন। অপরদিকে কেবিনে বসে বোর হচ্ছে মায়া। প্রায় মাস 3 হলো সেই অভিনয় করছে, আর আজকে তার বাহিরে যেতে খুব ইচ্ছে করছে। আর আজ যেহেতু মাহির তাকে দেখতে আসেনি সকালে, এর মানে আর সে আসবে না। মায়া তাই তার মাকে বলে বাহিরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। সেও রাজি হয়ে যায়। মেয়েটা প্রায় তার 3 মাস যাবত এই 4 দেয়ালে বন্দি। বিকেলে বৃষ্টি ঝরে যায়। মায়াও সেজেগুজে বেরিয়ে পড়ে। কতদিন পর সে আজ বেরিয়েছে। সামনে যেতেই মায়ার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। তার ভালোবাসার মানুষটা আসছে। মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে, কিন্তু মায়াকে এভাবে দেখে রেগে বোম হয়ে যায় সে ব্যক্তি। তাই সে তার হাত ধরে টেনে কেবিনে নিয়ে আসে। মায়ার মা এই ভয়টা পাচ্ছিল, আর সেটাই হলো। মায়াকে সে ব্যক্তিটা কেবিনে নিয়ে দরজাটা লক করে দেয়, আর মায়াকে চেপে ধরে বলে, তোমার কি সেন্স বলতে কিছু নেই? আজ যদি কিছু হয়ে যেত তাহলে বলো আমাকে। যদি মাহির ভাইয়া তোমাকে দেখে ফেলতো, ধারণা আছে তোমার কি হতো? মায়া নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে, জাস্ট স্টপ ইট আকাশ। আর কত এভাবে থাকবো আমি? আর তোমার জন্য এইসব হয়েছে। যদি না তুমি এই নাটকটা করতে, সামান্য কিছু টাকার জন্য তুমি নিজের বউকে তোমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। আকাশ বলে, আমি সব ঠিক করতে যাচ্ছি, আর মাহির আদারাকে বিয়ে করে নিয়েছে, আর কিছুদিনের মধ্যে আমি সত্যিটা বলে দেব ভাইয়াকে। মায়া বলে, কি বলবে? কেন করেছিলে এমন? আর তোমার কি মনে হয় মাহির আমাদের সম্পর্কটা মেনে নিবে? তখন যদি তুমি বাজিতে না হারতে, তাহলে এমনটা হতো না আকাশ। সেদিন পার্টিতে বারবার বলেছিলাম তুমি কার্ডস খেলো না। দিব্যি তো ভালো ছিলাম আমরা, আর তুমি তো বলেছিলে খুব জলদি তুমি নিজের পরিবারের সামনে আমাকে নিয়ে যাবে। কোন মুখে নিয়ে যাবে তুমি? আর মাহির আমাকে ভালোবাসে, আর আমার জন্য আদারের মতো একটা মিষ্টি ভালো মেয়ে কষ্ট পাচ্ছে। আকাশ বলে, মাহির তোমাকে ভালোবাসে এটা তোমার ভুল ধারণা। মাহির আদারকে ভালোবাসে, কিন্তু সেটা তার অজানা। ওই দিন আদারের যাওয়ার পর 7 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করেনি মাহির, আর ওই 7 দিন সে একা ছিল। কিন্তু যখন আমি তোমার ফ্রেন্ড হয়ে ফেক আইডি দিয়ে তোমার মিথ্যা অ্যাক্সিডেন্টের কথা জানাই, তখন সে আসে তোমাকে দেখতে।
আর আদারা ছিল শুধু একমাত্র এ। কিন্তু আমি কি জানতাম নাকি মাহির এইসব করবে? মায়া আকাশকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তোমরা ছেলেরা আমাদের মেয়েদের পেয়েছোটা কি? খেলার পুতুল মনে হয় আমাদের? মাহির আর তুমি আজকে আমাকে আর আদারাকে যে কষ্টটা দিচ্ছ, কাল সেটার জন্য হয়তো আমরা তোমাদের কাছে নাও থাকতে পারি। তুমি তো শুধু নিজের দিকটা বোঝো, আমার দিকটা কখনো দেখেছো? তুমি একটা সেলফিশ। আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, মায়াকে একটা চর বসিয়ে দেয়। মায়া এবার না পেরে কেঁদেই দেয়। আকাশ মায়াকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি জানি মাহির ভাইয়া আমাদের সম্পর্কটা মানতে নারাজ হবে, কিন্তু কি করব বলো? তখন আমার কাছে টাকা ছিল না, আর অফিসে জয়েন করেছি 1 মাস, আর ওই দিন আমি ড্রিঙ্কস করেছিলাম। প্লিজ মায়া, আমি সরি। মায়াও আকাশকে জড়িয়ে ধরে। আকাশ বলে, আই লাভ ইউ সো মাচ। মায়াও আকাশকে জড়িয়ে কেঁদে বলে, আই লাভ ইউ টু। আর তখনই কেবিনে কেউ প্রবেশ করে। তাড়াতাড়ির কারণে আকাশ ভালো করে দরজাটা লক করতে ভুলে যায়। মায়া চোখ মেলে যাকে দেখে তাকে দেখে সে ভয় পেয়ে যায়। মাহির দাঁড়িয়ে পিছনে আদারা। মায়া আকাশকে নিজের থেকে আলাদা করে দাঁড়ায়। আকাশ মায়াকে এমন কাচুমুচু হতে দেখে তার দৃষ্টি লক্ষ্য করে তাকায়, দেখে মাহির আর আদারা। আকাশকে দেখে মাহিরের চোখ লাল টকটকে হয়ে যায়। মাহির এসে আকাশের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো? তুই মায়াকে জড়িয়ে ধরেছিস। আর সাথে সাথে একটা নাক বরাবর ঘুষি মেরে দেয়। আকাশের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। আদারা এক কোণে দাঁড়িয়ে আছে। মায়া দৌড়ে এসে আকাশকে ধরে। মাহির আবার আকাশকে মারতে আসলো। মায়া মাহিরকে থামিয়ে দিয়ে বলে, স্টপ। কি করছোটা কি মাহির? মাহির চিৎকার করে বলে, ওর সাহস কি করে হলো তোমাকে ধরার? ওকে তো আমি। আর তখনই আদারা এসে মাহিরকে থামায় আর বলে, কি হচ্ছেটা কি এখানে? এটা হসপিটাল, বাসা না। আর মাহির চুপ করে বসুন আর ওদের কথাটা শুনুন। মাহির কিছু বলতে গেলে আদারা মাহিরকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, একটা কথা বললে খবর আছে। মায়ের মা কেবিনে আসে ভয়ে ভয়ে। মাহির রাগে ফুসফুস করছে। আদারা তা দেখে 1 গ্লাস পানি এনে দেয় মাহিরকে। মাহির সেটা হাতে চাপ দেয়, যার ফলে কাঁচের গ্লাসটা ভেঙে যায় আর টুকরোগুলো হাতে ঢুকে যায়। আদারা সেটা দেখে অন্যদিকে তাকিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে ঠাস করে একটা চর বসিয়ে দেয় মাহিরের গালে। কেবিনের সবাই অবাক। আদারা মাহিরের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে আর বলে, নিজেকে কি মনে করেন আপনি, হিরো? হাতের কি অবস্থা করেছেন? আর অন্যদিকে মায়া ব্যস্ত আকাশকে নিয়ে। আদারা বাইরে গিয়ে ডক্টর ডেকে নিয়ে আসে। তারপর ডক্টরের কথায় একটা নার্স এসে মাহিরের হাতের ড্রেসিং করতে থাকে। আকাশের তেমন কিছু হয়নি। দুপুরের খাওয়া দাওয়ার পরে যখন মাহির উপরে যায়, তখনই আদারা রুমে আসে। মাহির দেখে তার বালিশে ভেজা তোয়ালেটা রাখা। সে সেটা তুলে দেখে তোয়ালাটা একদম ভিজে চুপচুপে, আর বালিশটা ভিজে একাকার। বিছানার ওপর আর একটা ভেজা তোয়ালে রাখা। মাহির আদারাকে উদ্দেশ্য করে বলে, এসবের মানে কি? আদারা বিছানার অন্য পাশে বসতে বসতে বলে, কি আবার তোয়ালে? মাহির বলে, সেটাই তো, কিন্তু এটা এখানে কি করে? আদারা বলে, আপনি তো রেখে গিয়েছিলেন। মাহির বলে, হ্যাঁ, কিন্তু সেটা এতটা ভেজা ছিল না, বালিশের ধারের কাছেও ছিল না। আদারা মেয়েকে হাসি দিয়ে বলে, তোয়ালে হাঁটতে পারে, আর সেও আপনার মতো গোসল করে এসে ঘুমিয়ে দিয়েছে। মাহির বলে, হোয়াট দ্য ফাউল কথা। আদারা এক ভুরু উঁচু করে হাসি দিয়ে বলে, এটা কথা না, শিক্ষা। নেক্সট টাইমে যেন এমনটা না হয়। মাহির বলে, তুমি একটা। আদারা বলে, আমি কি? মাহির বলে, কিছু না। এরপর আদারা বলে, আচ্ছা। আদারা বলে, আপনার ব্যালকনিতে ফুলের গাছগুলো খুব সুন্দর। মাহির সোফায় বসে বলে, ফুল ভালো লাগে? আদারা বলে, হুম। এরপর মাহির বলে, মায়েরও খুব পছন্দের ছিল। আদারার মনটা খারাপ হয়ে যায়। সেটা দেখে মাহির বলে, মায়াকে দেখতে যাবে? আদারা কিছু সময় পর বলে, ঠিক আছে। আর দুজনে হসপিটালে আসে মায়াকে দেখতে। কিন্তু কেবিনের বাইরে মায়ের মা ভয়ে দাঁড়িয়েছিল মাহিরকে দেখে। সে মাহিরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাহির সেটাকে পাত্তা না দিয়ে কেবিনে ঢুকে আর দেখে আকাশ মায়া একে অপরকে জড়িয়ে ধরে আছে। নার্স ড্রেসিং করে চলে যাওয়ার পর আকাশ বলে, মাহির ভাইয়া আপনার কথাটা। মাহির চিৎকার করে বলে, কি বলবি তুই? আদারা কেবিনের দরজাটা লক করে দেয়। চুপ, একদম চুপ। আপনার মহিষের মতো না চেঁচামেচি করলে ভালো লাগে না, তাই না? আকাশ ভাইয়া আপনি বলেন, আজ যে সত্যিটা সামনে আসুক। আকাশ বলতে লাগে, মায়ের সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে।
আর সেখান থেকে আমাদের সম্পর্ক। তারপর একদিন আমরা বিয়ে করে ফেলি, কাউকে কিছু না জানিয়ে। আমি চেয়েছিলাম পরিস্থিতি সামলে তারপর পরিবারের সবাইকে আমাদের ব্যাপারে বলবো, কিন্তু তার আগেই আমরা বন্ধুরা মিলে একটা পার্টিতে কার্ডস খেলি। সেখানে আমি হেরে যাই। বাজিতে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু তখন আমি ছিলাম বেকার আর টাকার লোভটা আমাকেও আঁকড়ে ধরেছিল। কিন্তু আমি যখন হেরে যাই তখন আমি টাকা দিতে পারি না। আমি ওদের বললেও শোনে না। আমি তো ভেবেছিলাম ওরা আমার বন্ধু, তাই কোনো সমস্যা হবে না। আর আমি মিথ্যে বলেছিলাম যে আমার কাছে টাকা আছে। তারপর ওরা দাবি করে টাকা দিতে না পারলে আমাকে মায়াকে তার কাছে তুলে দিতে হবে। আর তখনই তোমার সাথে মায়ের এক ফ্রেন্ডের পার্টিতে দেখা। মায়া তোমাকে আগে থেকে চিনতো, তাই সে তোমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণই করে আর তুমি তার ওপর আকৃষ্ট হয়ে পড়ো। আর মায়া আমাকে বলে, আমিও তখন একটা প্ল্যান করে ফেলি। ওরা আমাকে কিছু সময় দিয়েছিল টাকা দেওয়ার জন্য, আর তখনই আমার মাথায় সে বুদ্ধি আসে, আদারা না থাকলে আমি এই প্ল্যানটাই করতাম। সব শুনে আদারা বুঝতে পারলো এখানে মায়া আর আকাশের দোষ নেই। আবার আসেও, যদি আকাশ টাকার লোভে না পড়তো তাহলে এমনটা হতো না। আর যদি মাহিরকে সত্যিটা বলে দিত তাহলে হয়তো দুই ভাইয়ের সম্পর্কের মাঝে এমন ফাটল ধরতো না। মাহির সব শুনে কিছু না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। আদারাও দৌড়ে যায় পিছন পিছন। মাহির গিয়ে গাড়িতে বসে পড়ে আর আদারাও বসে পড়ে তার পাশে। সন্ধ্যা হয়ে আসছে, বিকেলের প্রায় শেষ প্রহর চলছে। ঘণ্টাখানিক পরই সূর্যি মামা অস্ত যাবে। মাহির গাড়ি চালাতে লাগে আর ভাবছে তার জন্য আদারার মতো একটা মেয়ে কত কষ্ট পেয়েছে। তার এটা ভেবে খারাপ লাগছে, আকাশ তার ভাই তাকে ঠকিয়েছে। মাহির গাড়িটা নিয়ে হাতির ঝিলের দিকে যায়। গাড়িটা এক সাইডে থামিয়ে মাহির গাড়ি থেকে নেমে উঠে বসে পড়ে গাড়ির ওপর। আদারাও গাড়ি থেকে বেরিয়ে আসে। সে মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। সে মাহিরের পিঠে হাত রাখতেই মাহির আদারাকে জড়িয়ে কেঁদে দেয়। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু মাহির আর নিজেকে আটকে রাখতে পারে না। আদারাও পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নেয় মাহিরকে। মুহূর্তে সব রাগ বরফের মতো গলে যায়। মাহির আদারাকে জড়িয়ে ধরে কাঁদছে। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, হয়তো লজ্জা পেয়েছে সে মাহির আদারাকে এভাবে জড়িয়ে ধরার জন্য, তাই সে লুকিয়ে পড়ে। বাতাস বইছে শুশু করে, বৃষ্টি হওয়ার ফলে বাতাসটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে। মাহির আদারাকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই তার শত আবদারের ভাণ্ডার। আদারাও মাহিরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আসে। আদারা মাহিরের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলে, চুপ করেন, এত কাঁদতে হয় না। মায়া আপনার ভাগ্যে ছিল না। চুপ। পিঠে হাত বোলাচ্ছে আর মাহিরকে এইসব বলছে আদারা। মাহির অনেক কষ্ট নিয়ে বলে, সরি আমার জন্য। মাহিরকে থামিয়ে বলে, আমি আর এইসব ভাবতে চাই না, যা হয়েছে তা হয়েছে, সব নতুন করে শুরু করা যাক। মাহির কিছু বলে না। আজ সে নিশ্চুপ হয়ে গেছে। রাত 12টার দিকে মাহির আর আদারা বাসায় ফেরে। আকাশ অনেক আগেই বাসায় ফিরে এসেছে। মাহির চুপচাপ নিজের রুমে গিয়ে ব্যালকনির দোলনাটায় বসে পড়ে। আদারা রুমে এসে দেখে মাহির ব্যালকনিতে বসে আছে। সে নিচে গিয়ে খাবার নিয়ে আসে মাহিরের জন্য। আদারা গিয়ে বসে মাহিরের পাশে। মাহির একবার আদারের দিকে তাকিয়ে আবার ভাবনার জগতে ব্যস্ত হয়ে যায়। আদারা ভাত মাখিয়ে মাহিরের সামনে ধরে। মাহির বলে, খাবো না, ইচ্ছে নেই আমার। আদারা রেগে বলে, দেখেন একদম ন্যাকামি করবেন না, আপনার বউ মারা যায়নি, বেঁচে আছি আমি। আর ছ্যাঁকা খেয়ে বাঁকা না হয়ে আমাকে নিয়ে ভাবুন, যত সব। বলেই মাহিরের মুখে ভাত পুড়ে দেয়। মাহির ভাবতেই পারেনি এত কিছুর পরও আদারা তাকে এতটা আপন করে নিবে। ব্যালকনির সোনালি লাইটের আলোতে দুজন আলোকিত হচ্ছে, জানান দিচ্ছে শুরু হতে চলেছে নতুন এক অধ্যায়। মাহির শুধু আদারাকে দেখে চলছে, এমন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। একসময় মাহির বিষম খায়, কারণ তার মনোযোগ ছিল আদারের দিকে। আদারা দৌড়ে গিয়ে রুম থেকে পানি নিয়ে আসে আর মাহিরের হাতে দেয়। মাহিরও খেয়ে গ্লাসটা মুহূর্তের মাঝেই শেষ করে দেয়। তারপর দুজন একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ, আদারা কিচেনে গিয়ে প্লেটটা রেখে আসে আর মাহিরকে বলে, চলেন ছাদে যাই। মাহিরের কেন জানি আজ আদারার সব কথা শুনতে ইচ্ছে করছে। সেও কিছু বলল না। আদারা মাহিরের সাথে ছাদে গিয়ে বলে, আমি রেলিংয়ে বসবো, হেল্প করেন। মাহিরও হেল্প করে। আদারা মাহিরের কাঁধ জড়িয়ে ধরে বসে আছে রেলিংয়ে। মাহিরও খুব করে আগলে রেখেছে। একসময় আদারা মাহিরের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। মাহির বলে, পড়ে যাবে তো। আদারা বলে, যাক কথা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম
বোবা স্বামীকে নিয়ে আমার সংসার করতে হবে, আর পারবো না, আপনি আসেন তো। মাহির বলে, এত কিছুর পরে এত বিশ্বাস, যদি ফেলে দেই? আদারা মাহিরের দিকে তাকে মুচকে হাসি দিয়ে বলে, অনেক। আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও এমনটাই করতাম। আর আপনার তো ভুল ছিল না কোথাও, আপনাকে ভুল বোঝানো হয়েছে। বলে মাহিরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মাহির বলে, আমার? আদারা বলে, জানি না, বলবেন সময় লাগবে, থাক, আর বলতে হবে না। আস্তে করে বলে, মহিষ একটা। সেটা মাহিরের কানে এড়ায়নি। মাহির বলে, কি, আমি মহিষ? আদারা বলে, যাক, আলহামদুলিল্লাহ, নিজের মুখে স্বীকার করলেন আপনি মহিষ। মাহির বলে, কোথায় বললাম? আদারা বলে, এইমাত্র। মাহির বলে, বাজে বকলে এখান থেকে ফেলে দেব। আদারা কিছু বলে না। আজ অনেক দিন পর মাহিরের সাথে তার এত সুন্দর করে কথা হয়েছে। সে মুচকি হাসি দেয়, অন্যদিকে তাকায়। পেছন থেকে তাদের এই কাহিনী দেখছে সেই বিশাল চাঁদটা। একটু পর মাহির বলে, চলো রুমে যাই। আদারা বলে, নো, নেভার, কভি নেহি, চন্দ্রবিলাস করবো আজকে। তারপর মাহির বলে, চন্দ্র নামটা সুন্দর না? আদারা এক্সাইটেড হয়ে বলে, ওকে, আমাদের মেয়ে হলে নাম রাখবো চন্দ্র। মাহির আদারার কথায় শুধুই হাসে। তারপর আদারা বলে, আপনার তো খবিস, আমি দুইটা দেখি নেই। বলে রেলিং থেকে নেমে দেয়াল ঘেঁষে বসে পড়ে। মাহিরও তার পাশে গিয়ে বসে বলে, তাই, তাহলে এই খবিসটাকে ছেড়ে দাও। আদারার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। আদারা মাথা নিচু করে বলে, থাকতে কদর করুন, এমন সময় না আসে যখন আপনার আমাকে খুব প্রয়োজন, ঠিক আমার মতো করে। কিন্তু আমি মুখ ফিরিয়ে নেই আপনার থেকে। জানেন তো, প্রকৃতির একটা নিয়ম আছে, তুমি যা দিবে তার দ্বিগুণ আপনার কাছে ফিরে আসবে। মাহির বলে, অভিশাপ দিচ্ছ? আদার একটা হাসি দিয়ে বলে, না, এটা অভিশাপ না, এটাই সত্যি। রাত হয়েছে, চলুন নিচে যাওয়া যাক। মাহির বলে, কেন, কি হয়েছে? আর একটু থাকি, ভালোই তো লাগছে। আদারা বলে, তাহলে আপনি থাকুন, আমি যাই। মাহিরকে কিছু বলতে না দিয়ে আদারা নিচে চলে আসে, কিন্তু এবার সে আর মাহিরের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে চলে যায়, যেখানে সে আগে বেড়াতে আসলে থাকতো। খুব কান্না আসছে, কেন মাহির তাকে বোঝে না, কেন সবসময় তার কথার অন্য দিকটা খোঁজে। একসময় কান্না করতে করতে আদারা ঘুমিয়ে যায়। মাহির রুমে এসে দেখে আদারা নেই, ভাবে হয়তো নিচে গিয়েছে। সে সোফায় বসে বসে আদারের জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু আদারা আসে না। একসময় মাহিরও ঘুমিয়ে যায়। সকাল 6টার দিকে আদারা রুমে চলে আসে, দেখে মাহির সোফায় শুয়ে আছে। হয়তো ঠান্ডা লাগছে তার, তাই আদারা এসিটা কমিয়ে মাহিরের গায়ে চাদর দিয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে নিচে যায়। মাহিরের ঘুম ভাঙল 9টার দিকে। তখনই আদারা এসে মাহির আদারাকে দেখে বলে, গুড মর্নিং। আদারাও বলে, গুড মর্নিং। মাহির বলে, কালকে রাতে কখন এসেছে রুমে? আদারা কিছু না বলে হাতে রাখা কফির মগটা মাহিরের সামনে রাখে আর বলে, আপনি ব্রাশ দিয়ে ব্রাশ করবেন না। মাহির বলে, কেন? তাহলে কি দিয়ে করব? আর কেন? আদারা দরজার কাছে গিয়ে বলে, কারণ ওটা দিয়ে আমি দেয়াল পরিষ্কার করেছি। বলেই দেয় দৌড়। আর মাহিরের অবস্থা দেখার মতো, ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। নিশু তখন মাহিরের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মাহিরকে বমি করতে দেখে নিশু মাহিরের কাছে গিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি ফুপি হতে চলেছি। মাহির ভূত দেখার মতো অবাক হয়ে যায়। মাহির বলে, কি বাজে বকছিস? পাগল হয়ে গিয়েছিস? নিশু বলে, খারাপ কি বলেছি? তুই সকাল সকাল বমি করলি, এর মানে কি ধরে নেব? মাহির বলে, কানের নিচে একটা দেব, যা, তোর ভাবিকে উপরে পাঠা। নিশু বলে, তোর মতো জল্লাদ ভাই দুইটা দেখি নাই। এই, একটু এদিকে আয় তো। মাহির নিশুর কাছে যায়। নিশু মাহিরের পেটে হাত বুলিয়ে বলে, গুড মর্নিং ফুপি। জানিস, তোর বাবাটা না খুব পচা, শুধু বকে। তোর মা ঠিকই বলে, মহিষ একটা। মাহির নিশুর কান ধরে বলে, তোকে না বললাম আদারাকে ডেকে দিতে, আর তুই তোর মতো বাজে কথা বলেই চলেছিস। নিশু নিজের কান ছাড়িয়ে বলে, আমার কানটা সমানে লাল করে দিলি, হারামি মহিষ একটা। বলেই নিশু দৌড় দিল। নিশু নিচে গিয়ে আদারাকে বলে, ভাবি গো, তোমাকে তোমার মহিষ হাজব্যান্ড তোমাকে ডাকে। মাহিরের মা বলে, চুপ ফাজিল মেয়ে। আদারা যা, মা দেখে আয় মাহির কি বলে। আদারা নিজের হাত মুছতে মুছতে বলল,